আসাম এবং বাংলা এই দুটি রাজ্যেই নির্বাচন কমিশনকে পকেটে নিয়ে সরাসরি ভোট চুরি করেছে বিজেপি নরেন্দ্র মোদী। আমরা মমতাজির সাথে একমত। বাংলায় অন্তত 100টির বেশি আসন ডাকাতি করা হয়েছে। মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এবং লোকসভা নির্বাচনের পর এবার বাংলাতেও একই নগ্ন চিত্রনাট্য। নির্বাচনে চুরি, প্রতিষ্ঠানে চুরি। এখন আর উপায় কি? ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর এই একটিমাত্র টুইট যেন জ্বলন্ত পশ্চিমবঙ্গের বুকে আস্ত এক ব্যারেল বারুদ ঢেলে দিয়েছে। তিনি অত্যন্ত নগ্ন এবং সরাসরি ভাষায় নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনকে ভোট চুরির দায়ে অভিযুক্ত করেছেন। আর এর মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের এই নির্বাচন আর শুধু একটি রাজ্যের ক্ষমতার পালাবদল হিসেবে সীমাবদ্ধ নয়, এটি রূপ নিয়েছে পুরো ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং সাংবিধানিক অস্তিত্ব রক্ষার এক ভয়ঙ্কর যুদ্ধে। একদিকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিজয় উল্লাস, আর অন্যদিকে কালীঘাটের রুদ্ধদ্বার কক্ষে বসে এক আহত বাঘিনীর সর্বনাশা হুঙ্কার। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমি কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। ভারতের রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনো এমন নজিরবিহীন, শ্বাসরুদ্ধকর এবং বিপজ্জনক সাংবিধানিক সংকট তৈরি হয়নি। আজ 6 মে বুধবার। আইন অনুযায়ী আজ রাতেই শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্ট এবং বজ্রকঠিন ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, দিবেন না। তাহলে কি হতে যাচ্ছে এখন? ভারতের সংবিধান এই চরম অচলাবস্থা নিয়ে কি বলছে? চলুন আইনের সেই অন্ধকার এবং জটিল গোলক ধাঁধাটি ডিকনস্ট্রাক্ট করি। প্রতিটি নির্বাচনের পর রাজ্যপাল বিধানসভায় কোন দলের কতজন এমপি বা বিধায়ক আছেন সেই সংখ্যার মূল্যায়ন করেন এবং সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটি দলকে মন্ত্রিসভা গঠনের জন্য আমন্ত্রণ জানান। এরপর একটি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদি কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী সেই সভার সদস্য না হন, তবে তাকে সংবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে কোনো একটি উপনির্বাচনে জিতে বিধায়ক হয়ে আসতে হয়। ইতিহাস ঘাটলে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেবার তিনি বিধানসভা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেও তাকে পরবর্তীতে ভোটে জিতে আসতে হয়েছিল। আবার 2021 সালের হাই ভোল্টেজ নির্বাচনে নন্দীগ্রাম আসনে তিনি বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু তারপরও তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং পরে কলকাতার ভবানীপুর আসন থেকে জিতে বিধানসভার সদস্য হয়েছিলেন। অর্থাৎ 6 মাসের এই আইনি রক্ষাকবচ তার জানা রয়েছে। কিন্তু এবারের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। এবার তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতাই পায়নি। তাহলে তিনি কোন আইনের জোরে চেয়ার আঁকড়ে ধরে আছেন? সংবিধানের 164 এক অনুচ্ছেদে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, একজন মুখ্যমন্ত্রী রাজ্যপালের ইচ্ছা বা সন্তুষ্টি সাপেক্ষে নিজ পদে অধিষ্ঠিত থাকবেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রাজ্যপালের ইচ্ছা বলতে সংবিধানে ঠিক কি বোঝানো হয়েছে? এটি কি রাজ্যপালের ব্যক্তিগত মর্জি? একদমই নয়। রাজনৈতিক ও আইনি বিশ্লেষকদের মতে রাজ্যপালের এই ইচ্ছা মূলত নির্ধারিত হয় নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিদের দ্বারা একজন নেতার উপর অর্পিত আস্থার মাধ্যমে। অর্থাৎ যার কাছে 118টি আসনের ম্যাজিক ফিগার আছে, সাংবিধানিকভাবে রাজ্যপাল তাকেই ডাকতে বাধ্য। এর পাশাপাশি ভারতীয় সংবিধানের 172 নম্বর অনুচ্ছেদে রাজ্য বিধানসভাগুলির মেয়াদকাল নিয়ে যে আইনি রূপরেখা দেওয়া হয়েছে, সে অনুযায়ী আজ 6 মের পর বর্তমান সরকারের কোনো বৈধতা বা মেয়াদ থাকছে না। আইনের এই রূঢ় বাস্তবতা অনুযায়ী যদি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের পরও আজ রাতের মধ্যে পদত্যাগ না করেন, তবে রাজ্যপাল তার একচ্ছত্র সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রী পরিষদকে সরাসরি বরখাস্ত করতে পারবেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি পাগল হয়ে গেছেন যে জেনে বুঝে বরখাস্ত হওয়ার মতো অপমানজনক একটি পরিস্থিতির দিকে এগোচ্ছেন? মোটেও না। খেলাটা এখানেই। রাজনীতির এই চাণক্য মূলত এক ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক খেলেছেন। তার আসল টার্গেট রাজভবন নয়, তার টার্গেট হলো কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বরখাস্ত হওয়ার আগে বা এর মধ্যেই
উচ্চ আদালতে অকাট্য প্রমাণসহ তুলে ধরতে পারেন যে ইভিএমে ভয়ঙ্কর ম্যানিপুলেশন বা ভোট কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশনের প্রত্যক্ষ মদদে তৃণমূলের জেতা 100টি আসন চুরি করে বিজেপিকে দেওয়া হয়েছে, তবে আদালত পুরো নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত বা বাতিল ঘোষণা করতে পারে। আর যদি সত্যিই আদালত জালিয়াতির প্রমাণ পেয়ে পুনরায় নির্বাচনের নির্দেশ দেয়, তবে পুরো ভারতের রাজনীতিতে বিজেপির সাজানো তাসের ঘর এক মুহূর্তেই ধসে পড়বে। মমতা মূলত শুভেন্দুর শপথ গ্রহণকে আইনি প্যাঁচে ফেলে ঝুলিয়ে দিতে চাইছেন। বলে রাখা ভালো, বাংলাদেশের মতো ইন্ডিয়ার আদালত সরকারের কথায় চলে না, তারা নিরপেক্ষ। কিন্তু আদালতের এই ধীরগতির আইনি লড়াইয়ের আগেই পশ্চিমবঙ্গের মাটিতে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর এবং নারকীয় তাণ্ডব। নির্বাচনের ফলাফল ঘোষণার সাথে সাথেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে শিউরে ওঠার মতো সব খবর। যে রক্তক্ষয়ী পরিণতির কথা রাজনৈতিক বিশ্লেষকরা এতদিন ধরে বলে আসছিলেন, ঠিক সেটাই এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিজেপির ক্যাডার এবং লাঠিয়াল বাহিনী বিজয়োৎসবের নামে রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে। সংখ্যালঘু মুসলিমদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়িতে শুরু হয়েছে নজিরবিহীন ভাঙচুর এবং অগ্নিসংযোগ। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের অসংখ্য পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তৃণমূলের কর্মীদের রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করা হচ্ছে। প্রশাসন এবং পুলিশের একাংশ এখন থেকেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন, কারণ তারা বুঝতে পারছেন ক্ষমতার পালাবদল আসন্ন। মুসলিমরা আজ এক চরম এবং বিভীষিকাময় অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে। তারা খুব ভালো করেই বুঝতে পারছে, শুভেন্দু অধিকারীর মতো একজন কট্টরপন্থী এবং ঘোষিত মুসলিম বিদ্বেষী নেতা যদি নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন, তবে এই ভাঙচুর বা অগ্নিসংযোগ শুধু একটি ট্রেইলার মাত্র। এরপর আসবে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের সেই ভয়ঙ্কর আইনি খড়গ। তাদের ভিটেমাটি এবং নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের রাষ্ট্রহীন রিফিউজিতে পরিণত করা হতে পারে। আর ঠিক এই চরম মানবিক এবং রাজনৈতিক বিপর্যয়ের কারণেই নিজের ভোট ব্যাংক এবং রাজ্যের সবচেয়ে বড় মাইনরিটি গোষ্ঠীকে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় এবং বিপজ্জনক ঝুঁকিটি নিয়েছেন। তিনি যদি আজ নীরবে পদত্যাগ করে নবান্ন ছেড়ে দেন, তবে রাতের অন্ধকারেই পুরো রাজ্য জুড়ে শুরু হবে একতরফা সাম্প্রদায়িক ক্লিনজিং এবং রাজনৈতিক শুদ্ধি অভিযান। মমতা বন্দ্যোপাধ্যায় তাই এক ইটের জবাব পাথরে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি অত্যন্ত শক্ত এবং আপোষহীন অবস্থানে রয়েছেন। একদিকে তিনি তার দলের কর্মীদের রাজপথ দখলে রাখার নির্দেশ দিয়েছেন, অন্যদিকে তিনি মোদী বিরোধী ইন্ডিয়া জোটের সব শীর্ষ নেতাকে এক সুতোয় গাচ্ছেন। রাহুল গান্ধীর এই টুইট প্রমাণ করে যে মমতার এই লড়াই এখন আর শুধু বাংলার লড়াই নয়, এটি এখন পুরো ভারতের বিরোধী দলের অস্তিত্বের লড়াই। দিল্লির মস্তদে বসে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হয়তো ভেবেছিলেন 260টি আসন পেলেই কেল্লা ফতে। শুভেন্দু অধিকারীকে রাতারাতি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে তারা বাংলা দখলের উল্লাসে মাতবেন। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ড্রয়িং রুমের রাজনীতিক নন। তিনি একজন জাত স্ট্রিট ফাইটার। তার এই পদত্যাগ না করার সিদ্ধান্ত এবং ভোট চুরির সরাসরি অভিযোগ শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পথকে এক ভয়ঙ্কর কণ্টকাকীর্ণ এবং রক্তক্ষয়ী মাইনফিল্ডে পরিণত করেছে। 6 মে রাতের অন্ধকার নামার সাথে সাথেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয়তো লেখা হবে এক নতুন এবং ভয়ঙ্কর থ্রিলারের ক্লাইম্যাক্স। রাজ্যপাল কি আজ রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করার নির্দেশ জারি করে রাজ্যের রাষ্ট্রপতি শাসন বা 356 ধারা জারির সুপারিশ করবেন, নাকি মমতা তার আগেই হাইকোর্ট থেকে কোনো স্টে অর্ডার বা স্থগিতাদেশ বের করে আনবেন? অস্তিত্ব রক্ষায় মরিয়া মুসলিম এবং তৃণমূল কর্মীরা কি রাজপথ ছেড়ে দেবে, নাকি শুরু হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধ? দিল্লির রক্তচক্ষু আর কালীঘাটের এই অবিশ্বাস্য বিদ্রোহ, এই দুই পাহাড়ের সংঘর্ষে আজ কেঁপে উঠছে পুরো ভারতের সাংবিধানিক ভিত্তি। রাজনীতিতে এখন শুধুই স্নায়ুযুদ্ধের অপেক্ষা। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।